প্রশ্ন 10। উপযোগবাদের বিভিন্ন রূপগুলি সংক্ষেপে উল্লেখ করো। উপযোগবাদের বিভিন্ন রূপ। উপযোগবাদ একদিকে যেমন ফলমুখী তথা উদ্দেশ্যমুখী নৈতিকতাকে আশ্রয় করে গড়ে উঠতে পারে, তেমনি আবার তা নিয়মমুখী। পৃষ্ঠা 252। নৈতিকতাকে আশ্রয় করেও গড়ে উঠতে পারে। এর ফলে উপযোগবাদের বিভিন্ন রূপ পরিলক্ষিত হয়। অধ্যাপক ফ্র্যাঙ্কেনা তার এথিক্স গ্রন্থে 3 প্রকার উপযোগবাদের উল্লেখ করেছেন। এই 3 প্রকার উপযোগবাদ হল: 1. কর্ম উপযোগবাদ (ক-উ) বা অ্যাক্ট ইউটিলিটেরিয়ানিজম (A-U). 2. সাধারণ উপযোগবাদ (SA-U) বা জেনারেল ইউটিলিটারিয়ানিজম। এবং 3. নীতি উপযোগবাদ বা রুল ইউটিলিটেরিয়ানিজম। কর্ম উপযোগবাদ বা অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজম। 1. কর্মের উপযোগিতার ভিত্তিতেই কর্ম উপযোগবাদ। কর্ম উপযোগবাদে মূলত ফলমুখী নৈতিকতার বিষয়টি প্রাধান্য পেয়েছে। কর্ম উপযোগবাদ অনুসারে তাই দাবি করা হয় যে বিশেষ কোনো কাজ বা কর্ম ঠিক কি ঠিক নয় তা নির্ভর করে ওই কাজটির উপযোগিতার উপর। অর্থাৎ কর্মকর্তাকে এটাই দেখতে হয় যে এই কাজটি ওই পরিস্থিতিতে অকল্যাণ অপেক্ষা বেশি কল্যাণ সাধন করতে পারে কি না। ওই কাজটি যদি বিশেষ পরিস্থিতিতে অকল্যাণ অপেক্ষা বেশি কল্যাণ সাধনে সমর্থ হয়, তবে তা নৈতিক বা উচিত কাজরূপে গণ্য হবে। অপরদিকে কাজটি যদি অকল্যাণ অপেক্ষা বেশি কল্যাণ সাধন করতে না পারে তাহলে তা অনৈতিক তথা অনুচিত রূপে গণ্য হয়। আরও সহজ করে বলা যায় যে কোনো কাজের উপযোগিতা যদি সর্বাধিক সংখ্যক ব্যক্তির কাছে পৌঁছয়, তবে তা উচিত কাজরূপে গণ্য হয় এবং এরূপ কাজকেই বলা হয় নৈতিক কাজ। অর্থাৎ বলা যায় যে কর্মের উপযোগিতার ভিত্তিতেই কর্ম উপযোগবাদের বিষয়টি প্রতিষ্ঠিত হয়। 2. সর্বাধিক ব্যক্তির সর্বাধিক কল্যাণ সাধনে কর্ম উপযোগবাদ। কর্ম উপযোগবাদে শুধু কোনো একটি বিশেষ কর্মকেই উপযোগিতার বিষয়টি বলা হয়, কোনো কর্মনীতির কথা বলা হয় না। অর্থাৎ এক্ষেত্রে নির্দিষ্ট কোনো কর্মেরই পরিণাম তথা ফলের বিচার করা হয়, কোনো কর্মনীতির পরিণাম বা ফল নয়। এই ধরনের বিচার বিশ্লেষণের ক্ষেত্রে তাই প্রশ্নটি এভাবেই উঠে আসতে পারে যে আমি যদি এই পরিস্থিতিতে এই কাজ করি, তাহলে তা অকল্যাণ অপেক্ষা বেশি কল্যাণ সাধন করবে কি না। অর্থাৎ বলা যায় যে এরূপ ক্ষেত্রে একটি বিশেষ পরিস্থিতির ওপর গুরুত্ব দিয়ে একজনের কর্মের নৈতিকতা স্থির করা হয়। স্বাভাবিকভাবে তাই উল্লেখ করা যায় যে এক্ষেত্রে কোনো কর্মকে বা কর্মনীতিকে সার্বিকভাবে গুরুত্ব দেওয়া হয় না।
এরূপ ক্ষেত্রে প্রশ্নটি তাই কখনোই এরূপ হতে পারে না যে সবাই যদি এই পরিস্থিতিতে একই কাজ করে তাহলে অকল্যাণ অপেক্ষা বেশি কল্যাণ সাধনে সমর্থ হবে কি না। অর্থাৎ বলা যায় যে এরূপ ক্ষেত্রে একটি কর্মনীতির ওপর গুরুত্ব দিয়ে কোনো কর্মের নৈতিক বিচার করা হয় না। কর্মনীতি নয়, কর্মের প্রাধান্যে কর্ম উপযোগবাদ। কর্ম উপযোগবাদে তাই শুধু কর্মের বিষয়টিই প্রাধান্য পেয়ে থাকে, কর্মনীতির কোনো প্রাধান্য থাকে না। কর্ম উপযোগবাদীর কাছে তাই কোনো কর্মনীতি গুরুত্বপূর্ণ নয়। কর্মের পরিস্থিতি এবং কর্মের বিষয়টিই হলো এখানে মুখ্য আলোচ্য বিষয়। কর্ম উপযোগবাদে তাই সত্য কথা বলার নিয়মকে অনুসরণ না করে বিবেচনা করা হয় যে এই পরিস্থিতিতে যদি আমি সত্য কথা বলি তাহলে তা সবচেয়ে বেশি কল্যাণ সাধনে সমর্থ হবে কি না, অর্থাৎ এইরূপ কাজটি সবথেকে বেশি সংখ্যক মানুষের উপকারে আসবে কি না তা বিচার করা হয়। এক্ষেত্রে তাই শুধুমাত্র পরিস্থিতি বিচারই যথেষ্ট, কোনো নীতির বিচার নয়। পরিস্থিতি বিচারে কর্ম উপযোগবাদ। কর্ম উপযোগবাদের সমর্থক রূপে উল্লেখ করা যায় বেনথাম, মুর এবং মিলের নাম। ইদানিংকালে স্মার্ট এবং ফ্লেচার প্রমুখ নীতিবিজ্ঞানীরা কর্ম উপযোগবাদের বিষয়টিকে সমর্থন করেছেন। ফ্লেচার অবশ্য এই কর্ম উপযোগবাদের বিষয়টিকে পরিস্থিতিমূলক নীতিতত্ত্বের সিচুয়েশন এথিক্স অন্তর্ভুক্ত করেছেন। কর্ম উপযোগবাদীরা বিশেষ কোনো কাজের ফলাফল বা পরিণতিকেই জানতে চায় এবং তারই পরিপ্রেক্ষিতে কর্মের নৈতিক বিচার করতে চায়। কর্ম উপযোগবাদীরা অবশ্য এটাও জানতে চায় যে অপর কোনো ব্যক্তি যদি এরূপ কাজের দ্বারা অনুপ্রাণিত হয়ে একই কাজ করে তাহলে তার ব্যক্তির সর্বাধিক কল্যাণ সাধনে সমর্থ কিনা। কর্ম উপযোগবাদে তাই কর্মকর্তাকে একদিকে যেমন তার নিজের কৃতকর্মের ফল বা পরিণাম বিচার করতে হয়, অপরদিকে তেমনই আবার অপর ব্যক্তিদের কৃত কর্মের ফল বা পরিণামকে পরোক্ষভাবে বিচার করতে হয়। এরূপ বিচারের ক্ষেত্রে কর্মের পরিস্থিতি হলো মূল কথা, কোনো কর্মনীতি নয়। এরূপ বিষয়টিই হলো বিশুদ্ধ কর্ম উপযোগবাদের সার কথা। প্রশ্ন 11, কর্ম উপযোগবাদের বিরুদ্ধে সমালোচনাগুলি কি? উত্তর, কর্ম উপযোগবাদের বিরুদ্ধে সমালোচনা। নৈতিক মতবাদ রূপে কর্ম উপযোগবাদের বিষয়টি কখনোই সমর্থনযোগ্য নয়, কারণ এরূপ মতবাদটির বিরুদ্ধে নিম্নের অভিযোগগুলি উঠে আসে। 1, কর্ম উপযোগবাদকে পরিস্থিতিমূলক নীতিতত্ত্বের সঙ্গে গুলিয়ে ফেলা হয়েছে। কর্ম উপযোগবাদের বিরুদ্ধে প্রথমেই উল্লেখ করা যায় যে এরূপ মতবাদে শুধুমাত্র পরিস্থিতির উপরই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, কোনো কর্মনীতির ওপর নয়। এর ফলে ফ্লেচারের মতো অনেকেই একে পরিস্থিতিমূলক নীতিতত্ত্ব সিচুয়েশনাল এথিক্স রূপে উল্লেখ করার পক্ষপাতী। কিন্তু কর্ম উপযোগবাদ এবং পরিস্থিতিমূলক নীতিতত্ত্বের মধ্যে যে পার্থক্য আছে তা কখনোই বিস্তৃত হওয়া যায় না। কর্ম উপযোগবাদের একটি ধারা, আর পরিস্থিতিমূলক নীতিতত্ত্ব সম্পূর্ণভাবে অন্য একটি বিষয়। সে কারণেই দাবি করা সঙ্গত যে কর্ম উপযোগবাদের ব্যাখ্যাটি গ্রহণযোগ্য নয়। এখানে তাই কর্ম উপযোগবাদকে পরিস্থিতিমূলক নীতিতত্ত্বের সঙ্গে গুলিয়ে ফেলা হয়েছে। 2, সর্বজনীন নীতির অভাবে কর্ম উপযোগবাদ। কর্ম উপযোগবাদ শুধু পরিস্থিতির ওপর গুরুত্ব প্রদান করার
এবং তা কোনো নিয়ম নীতির ওপর গুরুত্ব না দেওয়ায় তার সর্বজনীনতার বিষয়টি অবশ্যই ব্যাহত হয়ে পড়ে। কারণ কর্ম সম্পাদনের ক্ষেত্রে পরিস্থিতিসমূহ ভিন্ন ভিন্ন হওয়ায় তার মধ্যে সর্বজনীন কোনো নৈতিক বিধি বা নিয়ম গঠন করা সম্ভব নয়। এর ফলে কর্ম উপযোগবাদ কখনোই কোনো নৈতিক বিধির মর্যাদা লাভ করতে পারে না। এরূপ মতবাদটিকে তাই কর্ম উপযোগবাদ না বলে কর্ম পরিস্থিতি রূপে গণ্য করাই শ্রেয়তর। সর্বজনীন নীতির অভাবে কর্ম উপযোগবাদ তাই একটি অযৌক্তিক মতবাদে পরিণত হয়েছে। 3. অনৈতিক কর্মও নৈতিক কর্মের মর্যাদায় ভূষিত। নীতিবিজ্ঞানী বাটলার এবং রস উল্লেখ করেছেন যে বিশুদ্ধ কর্ম উপযোগবাদের বিষয়টিকে প্রয়োগ করা আদৌ সহজসাধ্য নয়, বরং বলা যায় যে বাস্তবে এরূপ মতবাদটির প্রয়োগ প্রায় অসম্ভব। কারণ এরূপ মতবাদে কোনো কর্মনীতি না থাকায় নৈতিক বিচারের মধ্যে কোনো প্রকার সঙ্গতি থাকে না। কোনো কর্মনীতিকে যদি পরিপূর্ণভাবে উপেক্ষা করা হয় এবং কেবল যদি কর্মের পরিণাম তথা ফলাফল বিচার করে কোনো বিশেষ কাজের নৈতিক বিচার করা হয়, তাহলে তা সবসময় সঙ্গতিপূর্ণ হতে পারে না। কারণ অনেক সময় দেখা যায় যে অনৈতিক কাজকেও নৈতিক রূপে গণ্য করতে হয়। 4. অনৈতিক কর্মের কাছে নৈতিক কর্মের পরাজয়। বাটলার এবং রস আরও উল্লেখ করেছেন যে ধরা যাক এক্স এবং ওয়াই দুটি কাজ মানুষের মঙ্গল সাধক। এই দুটি কাজের মধ্যে এক্স কাজটি পরিপূর্ণভাবে নৈতিক নিয়মগুলিকে অনুসরণ করে কোনো নৈতিক নিয়মভঙ্গ না করেই তা বহুজনের মঙ্গল বা হিতসাধন করে। পৃষ্ঠা 253। অপরদিকে ওয়াই কাজটি এক্স অপেক্ষা আরও অনেক বেশি জনের মঙ্গল বা হিতসাধন করে, কিন্তু সেক্ষেত্রে তাকে কিছু অনৈতিক নিয়মের বা পদ্ধতির আশ্রয় নিতে হয়। এরূপ ক্ষেত্রে যেহেতু ওয়াই কাজটি অনৈতিক হলেও তা যেহেতু আরও বেশি জনের হিত বা মঙ্গল সাধন করে, সেহেতু এরূপ কর্মটিকেই কর্তব্যবাদ অনুযায়ী অধিক গ্রহণযোগ্য বলে গণ্য করতে হয়, কিন্তু তা কখনোই সম্ভব নয়। এরূপ ক্ষেত্রে তাই বলা যায় যে অনৈতিক কর্মের কাছে নৈতিক কর্মের পরাজয় ঘটে। 5. অনৈতিক ক্রিয়ার সমর্থনে বাধ্যবাধকতায় কর্ম উপযোগবাদ। ইদানিংকালে ইউইং অ্যান্ড ব্রান্ডার্ট প্রমুখ নীতিতাত্ত্বিক ও বিশুদ্ধ কর্ম উপযোগবাদের বিরুদ্ধে বাটলার এবং রসের অনুরূপ অভিযোগ উত্থাপন করেছেন। তারা দাবি করেন যে বিশুদ্ধ কর্ম উপযোগবাদের তত্ত্বটিকে যদি স্বীকার করে নেওয়া হয়, তাহলে অনেক অনুচিত কর্মকেও উচিত কর্মরূপে গণ্য করতে হয়। এরই পরিপ্রেক্ষিতে ধনীর অর্থ লুণ্ঠন করে যদি আর্তের সেবা করা হয়, তাহলে তাকেও নৈতিক বা উচিত কর্ম বলতে হয়। কিন্তু সাধারণ বিচারে এই ধরনের অনৈতিক কর্মকে নৈতিক বা উচিত কর্মরূপে গণ্য করা সম্ভব নয়। কোনো নীতিনিষ্ঠ ব্যক্তি এই ধরনের কাজকে কখনোই উচিত কাজ বলতে পারেন না। ইউইং তাই দাবি করেন যে কর্ম উপযোগবাদের বিষয়টিকে মেনে নেওয়া হলে এই ধরনের অনেক ক্রিয়াকেই সমর্থন করতে পরোক্ষে বাধ্য করা হয়। প্রশ্ন 12। সাধারণ উপযোগবাদের বিষয়টিকে সংক্ষেপে ব্যাখ্যা করো। সাধারণ উপযোগবাদ। উত্তর: সাধারণ উপযোগবাদের বিষয়টি সংক্ষেপে আলোচনা করতে গিয়ে যে কয়েকটি বিষয়ের কথা আলোচিত হয়েছে তা হল: 1.
সাধারণভাবে কর্মের নৈতিক বিচারে সাধারণ উপযোগবাদ। সাধারণ উপযোগবাদের বিষয়টিকে অনেকেই স্বীকার না করলেও নীতিবিজ্ঞানী উইলিয়াম ফ্র্যাঙ্কেনা এরূপ উপযোগবাদটিকে উপযোগবাদের একটি আকার রূপে উল্লেখ করেছেন। এরূপ উপযোগবাদটি একদিক থেকে যেরকম কর্ম উপযোগবাদ থেকে ভিন্ন, অপর দিক থেকে তেমনই আবার নীতি উপযোগবাদ থেকেও ভিন্ন। সাধারণ উপযোগবাদে যে ধরনের নৈতিক বিচার করা হয় তা হলো, সকলে যদি এমন পরিস্থিতিতে এ ধরনের কাজ করে তাহলে কি হবে। এ ধরনের প্রশ্ন কিন্তু কর্ম উপযোগবাদ অথবা নীতি উপযোগবাদ কোনোটির ক্ষেত্রেই করা যায় না। এমন পরিস্থিতিতে ব্যক্তির কোনো কাজের পরিণাম সর্বাপেক্ষা বেশি কল্যাণ সাধন ব্যক্তির কোন কাজের পরিণাম সর্বাপেক্ষা বেশি কল্যাণ সাধন করবে, এরূপ প্রশ্নটি হলো কর্ম উপযোগবাদের প্রশ্ন। আবার বলা যায় যে এমন পরিস্থিতিতে কোন নিয়ম অনুসারে কাজ করলে সর্বাধিক কল্যাণ সাধিত হবে, এরূপ প্রশ্নটি হলো নীতি উপযোগবাদের প্রশ্ন। কর্ম উপযোগবাদ এবং নীতি উপযোগবাদের পরিপ্রেক্ষিতে উত্থিত প্রশ্নগুলি নিয়ে সাধারণ উপযোগবাদ কিন্তু আলোচনা করে না। সাধারণ উপযোগবাদী তাই এই পরিস্থিতিতে সবাই যদি একই রকম কাজ করে তাহলে তার পরিণাম কি হবে, এরূপের প্রশ্নেরই নৈতিক বিচার বিশ্লেষণ করা হয়। এরূপ উপযোগবাদে তাই না থাকে কোনো বিশেষ পরিস্থিতিতে বিশেষ কোনো কর্মের উল্লেখ অথবা কোনো নীতির উল্লেখ। এরূপ ক্ষেত্রে শুধু সাধারণভাবে কর্মের উল্লেখ করা হয় এবং সাধারণভাবে কর্মটি ভালো না মন্দ তার নৈতিক বিচার করা হয়। 2. বিশেষ পরিস্থিতির পরিবর্তে সার্বিক পরিস্থিতিতে সাধারণ উপযোগবাদ। উপযোগবাদীদের সকলেই কর্মের পরিণামের উপযোগিতার কথা উল্লেখ করেই কর্মের নৈতিক বিচার করেন। অপরাপর উপযোগবাদীদের ন্যায় সাধারণ উপযোগবাদীরাও কর্মের উপযোগিতার ইউটিলিটির কথা উল্লেখ করে কর্মের নৈতিক বিচার করেন। সাধারণ উপযোগবাদ যে মূল ধারণাটির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে তা হলো, কোনো পরিস্থিতিতে কোনো কাজ যদি একজনের কাছে উচিত বা নৈতিক রূপে গণ্য হয় তাহলে ওই একই পরিস্থিতিতে ওই একই কাজ অন্যজনের কাছে উচিত বা নৈতিক রূপে গণ্য হবে। এরূপ ক্ষেত্রে তাই একটি নির্দিষ্ট পরিপ্রেক্ষিতে কোনো এক নির্দিষ্ট ব্যক্তির কাজের পরিণামের বিচার করা হয় না। এখানে যা বিচার করা হয় তা হলো, সবাই যদি একই রকম কাজ করে তাহলে কি হবে, এরূপ এক বিষয়ে নৈতিক বিচার। ধনীর সম্পদ চুরি করে যদি কেউ বহু মানুষের কল্যাণ বা মঙ্গল করে তবুও কিন্তু এরূপ বিষয়টিকে সাধারণ উপযোগবাদ নৈতিক বলে স্বীকার করে না, কারণ সকলেই যদি এরূপ আচরণ করে তাহলে কি হবে। এরূপ বিষয়টিকেই সাধারণ উপযোগবাদ সবসময়ই সামনে রাখে। অর্থাৎ বলা যায় যে বিশেষ পরিস্থিতির পরিবর্তে সার্বিক পরিস্থিতির নৈতিকতা নির্ণয় করে সাধারণ উপযোগবাদ। 3. একই পরিস্থিতিতে সকলের কাজের নৈতিক বিচারে সাধারণ উপযোগবাদ। সাধারণ উপযোগবাদীরা কোনো একটি নিয়মের প্রতি আবেদন রেখে তার মতবাদকে প্রতিষ্ঠা করতে পারেন না। তারা যে বিষয়টির ওপর আবেদন জানান তা হলো, একটি বিশেষ পরিস্থিতিতে যদি একটি কাজ একজনের কাছে যথোচিত বা নৈতিক রূপে গণ্য হয়, ওই একই রকম পরিস্থিতিতে ওই কাজ আর সকলের কাছেই যথোচিত রূপে গণ্য হবে। সে কারণেই উল্লেখ করা যায় যে সাধারণ উপযোগবাদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিস্থিতিতে একজন বিশেষ ব্যক্তির কাজের পরিণামের নৈতিক বিচার করা হয় না। এখানে যে বিষয়টির বিচার করা হয় তা হলো, একই পরিস্থিতিতে ওই একই কাজ যদি সকলেই করে তাহলে কাজের পরিণাম কি হবে। অর্থাৎ সকলের কাজের পরিণামই নৈতিক বিচার করা হয় সাধারণ উপযোগবাদে।
সাধারণ উপযোগবাদের একজন সমর্থক রূপে উল্লেখ করা হয় এম.জি. সিঙ্গার এর নাম। প্রশ্ন 13। নৈতিক মতবাদ রূপে নীতি উপযোগবাদ ব্যাখ্যা করো। উত্তর: নৈতিক মতবাদ রূপে নীতি উপযোগবাদ। নৈতিক মতবাদ রূপে নীতি উপযোগবাদের বিষয়টি হল নিম্নরূপ। 1. নীতির মাধ্যমে কর্মের বিচারে নীতি উপযোগবাদ। নীতি উপযোগবাদ অনুসারে দাবি করা হয় যে কোনো কর্মের নৈতিক বিচার করা হয় কোনো একটি কর্মনীতিকে অনুসরণ করে। অর্থাৎ বলা যায় যে কোনো কর্মের নৈতিক বিচার সম্ভব হয় কোনো একটি নির্দিষ্ট কর্মনীতিকে অনুসরণ করে। স্বাভাবিকভাবেই বলা যায় যে কর্মনীতি ছাড়া কোনো কর্মের নৈতিক বিচার সম্ভব নয়, এবং এটাই হলো নীতি উপযোগবাদের মূল কথা। কর্ম উপযোগবাদে দেখা যায় যে সেক্ষেত্রে ফলমুখী নৈতিকতার বিষয়টি প্রাধান্য পেয়ে থাকে। সাধারণ উপযোগবাদে ফলমুখী নৈতিকতা মুখ্য বিষয়রূপে গণ্য হলেও নিয়মানুবর্তী নৈতিকতাকেও অনেক ক্ষেত্রে স্বীকার করে নেওয়া হয়, কিন্তু নীতি উপযোগবাদে শুধু নিয়মের ওপরই প্রাধান্য দেওয়া হয়। দুই, নীতি উপযোগবাদের সমর্থক। নীতি উপযোগবাদের শুধু নিয়মানুবর্তী নৈতিকতার কথাই বলা হয় এবং সেই অনুযায়ী কর্মের নৈতিক বিচার করা হয়। নীতি উপযোগবাদের সমর্থক রূপে উল্লেখ করা হয় বিশপ বার্কলে এবং ব্র্যান্ডট প্রমুখ চিন্তাবিদের নাম। জন স্টুয়ার্ট মিল তার উপযোগতন্ত্রের অনেক ক্ষেত্রে নীতি উপযোগবাদের বিষয়টিকেও সমর্থন করেছেন। পৃষ্ঠা 354। 3. নীতি কর্তব্যবাদের সঙ্গে নীতি উপযোগবাদের সম্পর্ক। নীতি কর্তব্যবাদের সঙ্গে নীতি উপযোগবাদের কিছু মিল বা সাযুজ্য দেখা যায়। কারণ নীতি কর্তব্যবাদের ক্ষেত্রে যেমন একটি কর্তব্য নীতির ওপর নির্ভর করে ব্যক্তির কর্তব্যকর্ম স্থির করা হয়, তেমনি নীতি উপযোগবাদেও একটি নীতিকে সামনে রেখে কর্মের উপযোগিতার নৈতিক বিচার করা হয়। অর্থাৎ বলা যায় যে এই মতবাদ দুটি নীতি নির্ভর। নীতি ছাড়া কোনো ক্ষেত্রে কর্তব্য অথবা কর্মের নৈতিক বিচার সম্ভব নয়। অবশ্য এই দুটি মতবাদের মধ্যে একটি বিষয়ে অমিলও দেখা যায়। এই অমিলের বিষয়টি হল নীতি কর্তব্যবাদে কর্মের নীতিগুলিকে স্বতঃসিদ্ধ রূপে গণ্য করা হয়, কিন্তু নীতি উপযোগবাদে কর্মের পরিণতির সম্ভাব্য উপযোগিতার ভিত্তিতেই কর্মনীতিগুলিকে নির্ধারণ করা হয়। 4. কর্ম উপযোগিতার সঙ্গে নীতি উপযোগিতার ভেদ। কর্ম উপযোগিতার সঙ্গে নীতি উপযোগিতার যে ভেদ আছে তা অত্যন্ত স্পষ্ট। কারণ কর্ম উপযোগিতার ক্ষেত্রে দেখা যায় যে কোনো কর্মের ফলাফলের ভিত্তিতে
তার উপযোগিতার বিষয়টিকে নির্ধারণ করা হয়। কিন্তু নীতি উপযোগবাদের ক্ষেত্রে দেখা যায় কোনো কর্মনীতির ওপর নির্ভর করেই কর্মের উপযোগিতার নৈতিক বিচার করা হয়। স্বাভাবিকভাবেই তাই উল্লেখ করা যায় যে কর্ম উপযোগবাদে বলা হয় কোনো বিশেষ কর্ম যদি কোনো বিশেষ পরিস্থিতিতে সর্বাধিক মঙ্গল সাধন করে তবে তা নৈতিক বা উচিত কর্মরূপে গণ্য হয়। অপরদিকে নীতি উপযোগবাদে দাবি করা হয় যে বিশেষ কোনো পরিস্থিতিতে যদি কোনো কাজ একটি নির্দিষ্ট নীতি বা নিয়ম অনুসারে সম্পাদিত হয় এবং সর্বাধিক ব্যক্তিকে সর্বাধিক মঙ্গল সাধন করে তবে তা নৈতিক বা উচিত রূপে গণ্য করা হয়। 5. নিয়ম বা নীতির সার্বিক গ্রাহ্যতায় নীতি উপযোগবাদ। সর্বাধিক সুখের কথা একদিকে যেমন কর্ম উপযোগবাদে বলা হয়েছে, অপরদিকে তেমনই আবার তা নীতি উপযোগবাদেও স্বীকার করে নেওয়া হয়েছে। তবে এদের মধ্যে পার্থক্য হলো যে কর্ম উপযোগবাদে বিশেষ কোনো পরিস্থিতিতে বিশেষ কোনো কাজের সর্বাধিক উপযোগিতার কথা বলা হয়। নীতি উপযোগবাদে বিশেষ কোনো কর্মের পরিবর্তে বিশেষ কোনো নিয়ম বা নীতির কথা বলা হয়। নীতি উপযোগবাদে তাই কেবল উপযোগিতার নিয়মের কথাই বলা হয় এবং তারই পরিপ্রেক্ষিতে কর্মপদ্ধতি নির্বাচন হয় এবং ফলাফলের বিষয়টি পরিবর্তিত অথবা সংশোধিত হয়। 6. কর্মসম্পাদনের সুবিধায় নীতি উপযোগবাদ। আমাদের দৈনন্দিন জীবনে কর্মসম্পাদনের সুবিধার জন্য নীতি উপযোগবাদকে স্বীকার করে নিতে হয়, কারণ কর্ম উপযোগবাদের ক্ষেত্রে বিশেষ বিশেষ পরিস্থিতিতে আমাদের কী করণীয় তা বিবেচনা করতে হয়। এর ফলে আমাদের কর্ম সম্পাদনের ক্ষেত্রে বিভিন্ন রকমের অসুবিধার সৃষ্টি হতে পারে। সময়ের অযথা অপব্যবহারও হয় এবং পদে পদে কর্ম সম্পাদনের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। কিন্তু নীতি উপযোগবাদের একটি নির্দিষ্ট নিয়মকে অনুসরণ করে কর্ম সম্পাদন করা হয় বলে সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা বা জটিলতার সৃষ্টি হয় না। এক্ষেত্রে আমাদের শুধু একটি বিষয়ের কথাই চিন্তা করতে হয় যে ঠিক কোন নীতিটিকে অনুসরণ করলে আমাদের ব্যক্তির সর্বাধিক কল্যাণ তথা উপযোগিতার বিষয়টি উৎপন্ন হতে পারে। সে কারণে কর্ম উপযোগবাদের পরিবর্তে নীতি উপযোগবাদের ক্ষেত্রে যে বিশেষ কিছু সুবিধা আছে তা অস্বীকার করা যায় না। 7. নীতি উপযোগবাদের রূপ। নীতি উপযোগবাদের ক্ষেত্রে বিভিন্ন রূপ দেখা যায়। নীতিবিজ্ঞানী ফ্র্যাঙ্কেনা তার এথিক্স গ্রন্থে নীতি উপযোগবাদের 3টি রূপের কথা উল্লেখ করেছেন। এই 3টি রূপ হলো যথাক্রমে 1. আদি বা প্রাচীন নীতি উপযোগবাদ, প্রিমিটিভ রুল, ইউটিলিটেরিয়ানিজম। 2. বাস্তব নীতি উপযোগবাদ, অ্যাকচুয়াল রুল ইউটিলিটেরিয়ানিজম। এবং 3. আদর্শ নীতি উপযোগবাদ, আইডিয়াল রুল ইউটিলিটেরিয়ানিজম। এই 3 প্রকার নীতি উপযোগবাদের রূপ বা আকারগুলিকে অত্যন্ত সংক্ষেপে আলোচনা করা হলো। 1. আদি নীতি উপযোগবাদ। উল্লেখ করা যায় যে আদি নীতি উপযোগবাদ হলো প্রকৃতপক্ষে সাধারণ উপযোগবাদের এক ভিন্ন রূপ। এরূপ নীতি উপযোগবাদের ক্ষেত্রেও তাই যে ধরনের প্রশ্নের অবতারণা করা হয় তা হলো সকলেই যদি একই পরিস্থিতিতে একই রকম কাজ করে তাহলে তার পরিণাম কী হবে। এই ধরনের প্রশ্ন সাধারণ উপযোগবাদেও করা হয় বলে
আদি নীতি উপযোগবাদকে সাধারণ উপযোগবাদের এক বিশেষ আকার রূপে গণ্য করা হয়। সাধারণ উপভোগবাদের বৈশিষ্ট্যগুলোও তাই এই ধরনের উপযোগবাদের মধ্যে পরিলক্ষিত হয়। 2. বাস্তব নীতি উপযোগবাদ। বাস্তব নীতি উপযোগবাদের ক্ষেত্রে উল্লেখ করা যায় যে বাস্তব জগতে প্রচলিত উপযোগের নীতি অনুসরণ করেই কর্মের পরিণামের বা ফলাফলের নৈতিক বিচার করা হয়। বাস্তবে প্রচলিত নিয়মগুলির সঙ্গে তাই এরূপ উপযোগবাদের এক ঘনিষ্ঠ সাযুজ্য লক্ষ্য করা যায়। এরূপ মতবাদে তাই দাবি করা হয় যে সমাজে প্রচলিত নিয়মগুলি অনুসরণ করে যদি কোনো বিশেষ পরিস্থিতিতে বিশেষ কোনো কাজ করা হয় তাহলে সেই কাজকে বলা হয় নৈতিক কাজ বা উচিত কর্ম। অপরদিকে সমাজে প্রচলিত নিয়মগুলিকে অনুসরণ না করে যদি কোনো বিশেষ পরিস্থিতিতে বিশেষ কোনো কাজ করা হয় তাহলে সেই কাজকে কখনোই বাস্তবসম্মত নৈতিক কাজ বলা যায় না। কারণ এরূপ বাস্তব নীতি উপযোগবাদে এটাই ধরে নেওয়া হয় যে বাস্তব জগতে প্রধানত নৈতিক নিয়মগুলি সর্বাধিক ব্যক্তির সর্বাধিক মঙ্গল বা হিত সাধক রূপে গণ্য। সুতরাং এই সমস্ত নীতি অনুযায়ী কাজ করাই হলো নৈতিক কাজ। 3. আদর্শ নীতি উপযোগবাদ। আদর্শ নীতি উপযোগবাদের ক্ষেত্রে উল্লেখ করা হয় যে সমাজের আদর্শমূলক নীতিগুলিকে প্রথমে নির্ধারণ করতে হয় এবং সেগুলিকে গ্রহণ করতে হয় অথবা সেগুলির সঙ্গে সঙ্গতি বিধান করতে হয় এবং সেগুলিকে গ্রহণ করতে হয় অথবা সেগুলির সঙ্গে সঙ্গতি বিধান করে কর্ম সম্পাদন করতে হয়। নিয়মগুলি গ্রহণ করা অথবা সেগুলির সঙ্গে সঙ্গতি রক্ষা করার পরিপ্রেক্ষিতে আদর্শ নীতি উপযোগবাদকে তাই আবার দুটি ভিন্ন ভিন্ন রূপে উল্লেখ করা যায়। এই দুটি প্রকারের প্রথম প্রকারটির ক্ষেত্রে আদর্শমূলক নীতিগুলির সঙ্গে সঙ্গতি রেখে তবেই কর্ম সম্পাদন করতে হয় এবং এরই পরিপ্রেক্ষিতে কৃতকর্মের নৈতিক বিচার করতে হয়। কিন্তু দ্বিতীয় প্রকারটির ক্ষেত্রে উল্লেখ করা হয় যে আদর্শমূলক নীতিগুলিকে গ্রহণ করতে হয় এবং সেইগুলির আলোকেই কৃতকর্মের নৈতিক বিচার করতে হয়। সুতরাং বলা যায় যে সঙ্গতি রক্ষা করা এবং গ্রহণ করার মানদণ্ডই আদর্শ নীতি উপযোগবাদের বিষয়টি ব্যাখ্যা করা যায়। সঙ্গতি রক্ষা করা এবং গ্রহণ করার মানদণ্ডেই আদর্শ নীতি উপযোগবাদের বিষয়টিকে ব্যাখ্যা করা যায়। পৃষ্ঠা 14। ভুল, প্রশ্ন 14। নীতি উপযোগবাদের বিরুদ্ধে সমালোচনাগুলি কি? অথবা নীতি উপযোগবাদ কি একটি গ্রহণীয় মতবাদ? উত্তর: নীতি উপযোগবাদের বিরুদ্ধে সমালোচনা। ফ্র্যাঙ্কেনা উল্লেখ করেছেন যে নীতি উপযোগবাদও কিন্তু কখনোই নির্দোষমূলক মতবাদ নয়, কারণ এরূপ মতবাদটির ক্ষেত্রেও বিভিন্ন রকম অভিযোগ উল্লেখ করা যায়। 1. সাধারণ উপযোগবাদের ত্রুটিতে আদি নীতি উপযোগবাদ। প্রথমেই উল্লেখ করা যায় যে আদি নীতি উপযোগবাদ সাধারণ উপযোগবাদের একটি ভিন্ন রূপ বা আকার হওয়ায় সাধারণ উপযোগবাদের ত্রুটিগুলি এরূপ মতবাদেও পরিলক্ষিত। পৃষ্ঠা 255। সাধারণ উপযোগবাদে বিশেষ কোনো কর্মের বা নীতির উল্লেখ না করে সাধারণভাবে কৃতকর্মের উল্লেখ করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যে
বলা হয়েছে যে কোনো পরিস্থিতিতে কোনো কাজ যদি কোনো ব্যক্তির কাছে উচিত বা নৈতিক রূপে গণ্য হয়, তবে তা সকলের কাছেও একই পরিস্থিতিতে ওই একই কাজ নৈতিক বলে গণ্য হওয়া উচিত। কিন্তু আমাদের বাস্তব অভিজ্ঞতায় দেখা যায় যে এই ধরনের বিষয়টি আদৌ যুক্তিসঙ্গত নয়, কারণ একজনের কাছে তা নৈতিক রূপে গণ্য হলেও অপরজনের কাছে তা অনৈতিক হতেই পারে। 2. সংশয়পূর্ণতায় বাস্তব নীতি উপযোগবাদ। নীতি উপযোগবাদের পরিপ্রেক্ষিতে যে বাস্তব নীতি উপযোগবাদের কথা বলা হয়েছে তা কিন্তু ত্রুটিমুক্ত নয়, কারণ বাস্তব নীতি উপযোগবাদে যে সমস্ত প্রচলিত নিয়মের কথা উল্লেখ করা হয়েছে সেগুলি সর্বাধিক ব্যক্তির সর্বাধিক কল্যাণ বা মঙ্গলের সাধনে সহায়ক কিনা তার সম্পর্কেও কোনো নিশ্চয়তা পাওয়া যায় না। সেগুলিকে শুধুমাত্র সর্বাধিক ব্যক্তির সর্বাধিক মঙ্গল বা হিত সাধক রূপে অনুমান করা হয়। বাস্তবে সেগুলি সত্য হতেও পারে, আবার নাও হতে পারে। এগুলি সম্পর্কে তাই সন্দেহের অবকাশ থেকেই যায়। সুতরাং বলা যায় যে সংশয়পূর্ণতার দোষে দুষ্ট বাস্তব নীতি উপযোগবাদ এবং সে কারণেই এরূপ মতবাদটিকে কর্মের নৈতিক বিচারের ক্ষেত্রে একটি গ্রহণীয় মতবাদ বলা যায় না। 3. উপযোগিতা ও ন্যায় বিচারের সংমিশ্রণে আদর্শ নীতি উপযোগবাদ। ফ্র্যাঙ্কেনা তার এথিক্স গ্রন্থে উল্লেখ করেছেন যে নীতি উপযোগবাদের আদর্শমূলক আকারটিও কিন্তু কখনোই নির্দোষ রূপে গণ্য হতে পারে না, কারণ এরূপ নীতির ক্ষেত্রে আদর্শমূলক উপভোগের কথা বলা হলেও তা কিন্তু বিশুদ্ধ উপযোগবাদের বিষয়টিকে যথাযথভাবে উপস্থাপিত করতে পারেনি, কারণ এরূপ মতবাদ প্রকৃতপক্ষে দুটি ভিন্ন ভিন্ন নীতিতে বিশ্লেষিত হয়ে পড়েছে। এই দুটো ভিন্ন ভিন্ন নীতি হল 1. অমঙ্গল অপেক্ষা বেশি মঙ্গল করার নীতি এবং 2. মঙ্গল বিতরণের নীতি। প্রথম নীতিটি উপযোগের নীতি অনুসরণ করা, কিন্তু দ্বিতীয় নীতিটি ন্যায়পরায়ণতার নীতি অনুসরণ করে। সে কারণেই বলা যায় নীতি উপযোগবাদ এই দুটি ভিন্ন ভিন্ন নীতির এক সংমিশ্রণ বলে এরূপ মতবাদটি গ্রহণযোগ্য নয়, কারণ এর ফলে উপযোগবাদীরা বিশুদ্ধ উপযোগবাদের বিষয়টিকেই বর্জন করেছেন।